আজকে অষ্টম শ্রেণী ছাত্রদের কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ইউনিট 2 তাতে যেটা পড়তে হবে আমাদের সেটা মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন। সেখানে ভিডিওটা শুরু করেছিলাম খরিফ শস্য, রবি শস্য, এগুলো সব বলেছিলাম কত রকমের শস্য আছে এগুলো সব বলেছিলাম। তা আজকে তার সেকেন্ড পার্টটা করছি, দ্বিতীয় অংশটা মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে কী করে চাষ করতে হয়। এখন দেখো, আমরা তো ঘরে বসে থাকি, আমাদের তো অন্য চাষবাস কাজ নেই, কিন্তু যারা প্রকৃতপক্ষে মাঠে ঘাটে কাজ করে সেই চাষি পরিবারের ছেলে আমাদের মধ্যে নিশ্চয়ই আছে, তোমাদের মধ্যে। তারা আমাদের থেকে ব্যাপারগুলো বা যন্ত্রপাতিগুলোকে আরও বেশি দেখেছে, কিন্তু তাহলেও থিওরিটা আমাদের বলতে হবে এখানে। আর যাদের দেখেনি তাদেরকে ওটা সম্বন্ধে আরেকটু জানতে হবে যে কৃষক হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, যারা কিনা আমাদের মূল যে খাদ্য সেটাকে আমাদের সরবরাহ করে, সাপ্লাই করে। কৃষক হচ্ছে আমাদের খাদ্য সরবরাহ করছে নিয়মিত। যেমন ধরো, চাষ করতে গেলে কতগুলো ধাপ আছে। ধাপগুলো কি কি? প্রথম হচ্ছে চাষের জমির মাটি তৈরি করা। মাটি যদি তৈরি করতে ঠিক না পারি সার টার দিয়ে, সেখানে ভালো ফসল হবে না। এবং মাটি তৈরি করার সময় আরেকটা জিনিসও খুব ভালো করে আমরা করতে পারি, সেটা হচ্ছে পচা গলা যে সমস্ত খনিজ পদার্থ সমৃদ্ধ মাটি, সেগুলোকে যেমন আমরা ব্যবহার করব, তেমনি মাটিকে সয়েল টেস্ট। এখন দেখো, আধুনিক কৃষিবিজ্ঞান বলছে সয়েল টেস্ট করে নাও। একটা মাটিকে চাষ করার আগে মাটিটাকে টেস্ট করে কী কী উপাদান আছে, আর যে গাছটা আমরা পুঁতবো সেই গাছটা করতে কী কী উপাদান অতিরিক্ত লাগবে, সেইগুলোকে আবার তার সঙ্গে যুক্ত করে দাও। দিলে মাটিতে ফসলের পরিমাণ খুব বেশি হবে। এইগুলো হচ্ছে চাষের জমি মাটি তৈরি করা। এই কাজটা করতে গেলে কি যন্ত্রপাতি লাগে, সেই যন্ত্রপাতিগুলোর ছবিও আমরা দেব আস্তে আস্তে। বলছে বীজের অঙ্কুরোদ্গমে উদ্ভিদে বেড়ে ওঠার মাধ্যম হচ্ছে মাটি। তাহলে মাটিকে যদি চাষের উপযোগী করতে না পারি, যেমন ধরো মাটি বিভিন্ন রকমের হয়, কোথাও হচ্ছে বেলে মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও দোআঁশ মাটি, আবার আমাদের দেখো গঙ্গা বিধৌত সমভূমি অঞ্চলে সব পলি মাটি। তাহলে কোনো গাছ বিভিন্ন রকমের মাটিতে ভালো হয়, অর্থাৎ কোনো ফসল দোআঁশ মাটিতে ভালো হয়, কোনো ফসল এঁটেল মাটিতে ভালো হয়, কোনো ফসল বেলে মাটিতে ভালো হয়। তাহলে ফসল যখন চাষ করব তখন মাটির চরিত্র বা প্রকৃতিটাও কিন্তু আমাকে জানতে হবে। আমাদের আজকে আলোচনা কিন্তু সেইগুলো নিয়ে না, আমাদের আলোচনা হচ্ছে মাটির জমিটা কী করে তৈরি করবো। কীরকম করে তৈরি করবো দেখো, আমি ছোটো ছোটো করে ধাপগুলো বলছি। সেটা হচ্ছে মাটিটা যেন চাপ না হয়ে থাকে, অর্থাৎ এগুলোকে মাটিকে প্রথমে ভূমিকর্ষণ যন্ত্র মানে লাঙল, অনেকে দেখবে বই ছবি দেখেছো বা অরিজিনালও দেখেছো, যে একটা দুটো গরুকে বেঁধে তার সঙ্গে একটা লাঙল বেঁধে দেওয়া হয়েছে। লাঙলের তলায় আবার একটা বইয়ের মতো আছে, পাটাতল বসানো আছে। চাষি ভাই সেই পাটাতলের ওপর পা দিয়ে গরুকে ওই জমির ওপরে ঘোরাচ্ছে, আর লাঙলের ফলায় কী হচ্ছে, মাটিগুলো আলগা হয়ে যাচ্ছে, আর মাটিগুলো আলগা হয়ে ঢালা ঢালা ওপর দিকে উঠে আসছে। আর ওই যে প্রেশারটা দিচ্ছে ওই পাটাতল দিয়ে, তাতে মাটিটা আবার সমান হয়ে যাচ্ছে, কিন্তু মাটিটা হালকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে মাটি, তাহলে ভেতরে বাতাসের চলাচল বাড়ছে, এবং এই মাটিতে শুধুমাত্র তাই নয়, এর যে হিউমাস জৈব অংশ বাড়ছে, কেঁচো ইত্যাদি মাটির মধ্যে বাস করতে পারছে, ফলে মাটিতে পুষ্টি উপাদান ক্রমশ বাড়ছে। তাহলে মাটি আলগা করে দিলে তলাকার পুষ্টি উপাদানগুলো উপর দিকে চলে আসে, ফলে উদ্ভিদ সহজে মূল্যমের সাহায্যে তাদের প্রয়োজনীয় পদার্থগুলোকে সংগ্রহ করতে পারে। প্রথম হচ্ছে অংশটা কোনটা? মাটি তৈরি। মাটি তৈরি। তাহলে কী কী যন্ত্রপাতি আছে? দেখো, লাঙলের কথা বললাম এক্ষুনি, জমি চাষ করতে লাঙল লাগে। এরপর হচ্ছে নিড়ানি। জমিটাকে তুমি যদি আলগা করে ফেলে দাও কিছুদিনের মধ্যে, দেখবে ওই পাখি সাহায্যে অথবা বাতাসের সাহায্যে ওই বিভিন্ন রকমের বীজ এসে ওই মাটিতে পড়বে, পড়ে তাতে আগাছা হবে। তুমি বাড়িতে যদি টব একটা লাগাও, তবে দেখবে একটা গাছ লাগিয়েছো, তা গাছটা লাগাবে বলে গাছটা এখনও আনা হয়নি, মাটিটাকে রেডি করে রেখেছো টবে, 2-4 দিন যদি এমনি ফেলে রাখো, দেখবে ওখানে কিছু আগাছা জমে গেছে। ঠিক তেমনি করে বড় মাটি ফিল্ডে যখন মাটি আলগা করে আমরা লাঙল দিয়ে রেডি করে রেখেছি,
তখন দেখবে সেখানে কিন্তু কিছু আগাছা জমে গেছে। নিড়ানি দিয়ে আস্তে আস্তে আগাছাগুলোকে আমরা এখন তুলে ফেলি। এখন দেখো ছোট জমির ক্ষেত্রে লাঙল ঠিক আছে, কিন্তু যেখানে কিনা যৌথ খামার, যৌথ চাষ হয়, অর্থাৎ প্রচুর বড় বড় এলাকা, বিঘের পর বিঘে, হেক্টরের পর হেক্টর জমি একসঙ্গে এক লপ্তে চাষ হচ্ছে, এগুলো পাঞ্জাব টাঞ্জাবে বেশি হয়, হরিয়ানায় হয়। আমাদের পশ্চিমবঙ্গ জমির চরিত্রটা একটু অন্যরকম, এখানে টুকরো টুকরো জমি বেশি, একটানা জমি কম, কিন্তু ওইসব জায়গায় একটানা জমি বেশি। এখানে কি হয়, এখানে কি হয়, কতগুলো ট্র্যাক্টরের সাহায্যে, তা কাল্টিভেটার, কর্ষক, তার সাহায্যে জমিকে চষে ফেলা হয়। আবার ছোট জমি যদি ফুলের বাগান হয়, তাহলে পাওয়ার টিলার এক রকমের জিনিস আছে, তোমাদের মনে আছে কিনা জানি না। আমাদের স্কুলে ডিসেম্বর মাসে একবার সেই বিড়লাদের গাড়ি এসেছিল না, সে গাড়িতে পাওয়ার টিলার, ট্র্যাক্টর, এসবের সব যন্ত্রপাতিগুলো ওখানে সব ছোট করে দেখানো হচ্ছিল। তোমরা যারা ওটা দেখেছো তারা কিন্তু এটা চিনতে পারবে। তাহলে একটা হচ্ছে লাঙল, একটা ট্র্যাক্টর। এই লাঙল, ট্র্যাক্টর এগুলো সব দিয়ে মাটিটা তৈরি করা হয়। এরপরে দেখো বীজ বপন করা হয়। যেমন ধরো ধানের ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো জমিকে বলে বীজতলা। সেই জমিটাকে ভালো করে কষে নিয়ে, মানে চষে নিয়ে, তার মধ্যে সারটা মিশিয়ে, জল টল দিয়ে জমিটাকে তৈরি করে বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হয় নির্দিষ্ট দূরত্বে। বীজগুলো থেকে অঙ্কুরিত হয়ে ছোটো ছোটো চারা গাছ যখন বেরোয়, তখন চারা গাছগুলোকে বড় জমিতে ভোরবেলার দিকে রোপণ করা হয়। তা এটা হচ্ছে ধানের ক্ষেত্রে একটা কম্পালসারি ব্যাপার। অন্য অন্য ক্ষেত্রে শুধুমাত্র বীজ বপন, এটা বীজ বপন করা হয়। কীরকম ধরো বলছে বীজ বপনের আগে দেখে নেওয়া হচ্ছে বীজগুলো ভালো কিনা। যেমন বীজগুলোকে তুমি জলের মধ্যে মিশিয়ে দাও, যেগুলো পচা টচা বীজ হবে সেগুলো ভেসে উঠবে, পোকা ধরা বীজ, তাহলে এগুলো থেকে আমরা আলাদা করে ফেললাম। তাহলে একটা প্যাকেটের বীজ নিয়ে এসে তার মধ্যে আলাদা করে ফেললাম খারাপ বীজগুলো, আর ভালো বীজগুলোকে আমরা রেখে দিলাম। সেই সুস্থ বীজগুলোকে, সংক্রমণমুক্ত বীজগুলোকে চাষিরা পছন্দ করবে। যেমন ধরো এক মুঠো গমের বীজ যদি ফেলি, দেখবে বীজগুলোর ভেতরটা ফাঁপা হয়, ফলে জলে ভেসে উঠবে, আমরা চিনতে পারবো। এই বীজগুলোকে আমরা কি করব, ছড়িয়ে দেবো জমিতে। এটা আগে চাষিরা হাতেই করতো, এখন যন্ত্র বেরিয়ে গেছে। বলছে ফানেলের নিচে তীক্ষ্ণ প্রান্তযুক্ত 2 বা 3টে পাইপ লাগানো থাকে। বীজগুলো ফানেলের মধ্যে যদি ভরা থাকে, তাহলে তীক্ষ্ণ প্রান্ত মাটি ভেদ করে ঢুকে যায়। এখন হচ্ছে কি, লাঙল দিয়ে যখন চষা হচ্ছে, সেই চষার সঙ্গে সঙ্গে ওইটাও আবার লাগিয়ে দেওয়া হচ্ছে পাইপগুলো, যাতে চষার পরে জমিটা তৈরি হয়ে যাওয়ার পর অটোমেটিক বীজগুলোও তার মধ্যে নির্দিষ্ট দূরত্বে পড়তে শুরু করে। এটাকে বীজ বপন বলে। বীজ বপন যন্ত্রের সাহায্যে যখন বীজ বোনা হলো, তখন বীজগুলো যন্ত্র কী করছে, বীজগুলোকে মাটির মধ্যে ফেলে দিয়ে পরের অংশটা দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিচ্ছে। ফলে পাখিরা কিন্তু সহজে মাটি চাপা দেওয়া থাকে বলে বীজগুলো কিন্তু খেতে পারে না। তাহলে বীজগুলোকে কোনো রাসায়নিকে ডুবিয়ে নিতে পারে। এখন ধরো বিভিন্ন কৃত্রিম অক্সিন বেরিয়েছে, হ্যাঁ, IA, NBA, NA ভুল বললাম, IBA, IPA, এরকম সব আছে। এগুলোতে একটুখানি বা কোনো জিবারেলিন অ্যাসিড, এগুলোতে একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে যদি ওগুলোকে দেওয়া হয়, বীজতলায় দেওয়া হয়, তাহলে সুস্থ নিরোগ চারা গাছ বেরোয় এবং বৃদ্ধিও খুব ভালো হয়। বীজ বপনের যন্ত্রপাতিগুলোকে দিয়ে বীজটাকে বপন করলাম, জমি চাষার পরই। এরপরে যেটা 3 নম্বর, সেটা হচ্ছে সার প্রয়োগ। এটা একটা চাষের একটা গুরুত্বপূর্ণ পার্ট। কি পার্ট? যেমন ধরো উদ্ভিদের যে মুখ্য পুষ্টি, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রো মানে কি, যেগুলো বেশি পরিমাণে লাগে, তার মধ্যে প্রধান কি 3টি, NPK, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তাহলে এইগুলোর সঙ্গে সঙ্গে কিছু ম্যাঙ্গানিজিয়াম, সালফেট এগুলো দিতে হয়, আর তার সঙ্গে কিছু লোহা, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, জিঙ্ক, এগুলো অল্প অল্প দিতে হয়। তাহলে এই পুষ্টি উপাদানগুলো আমরা বিভিন্ন সারের মধ্যে পাই। এখন দেখো একটা কথা বারবার শুনছি, জৈব সার। ঠিক, জৈব সারের ব্যবস্থা আছে, যেগুলোর মাধ্যমে মাটির উর্বরতাকে অনেক দিন ধরে রাখা যায়, প্লাস হচ্ছে পরিবেশ দূষণ খুব কমে যায়।
কিন্তু রাসায়নিক সার যেগুলোকে ব্যবহার করা হয়, ইউরিয়া, সুপার ফসফেট, এসব সব নাম শুনেছো তোমরা। এই সারগুলো কী করে, এই সারগুলো কী করে বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে একটার পর একটা ফসল ফলিয়ে দেয়। এইগুলোকে জৈব সার, এগুলোকে অজৈব সার বলে। এই অজৈব সারগুলোকে বলে এনপিকে ফার্টিলাইজার, সোডিয়াম, পটাশ এবং ফসফরাস। এগুলো বিভিন্ন মাত্রায় যেগুলো মেশানো থাকে, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, মিউরেট অফ পটাশ, এই সারগুলোকে আমরা জমিতে ছড়িয়ে দিই। এবং ধরো নির্দিষ্ট একটা নিয়ম আছে, কত বিঘে জমিতে কত কেজি সার দিতে হবে। বা ধরো সয়েল টেস্ট করার পর সেখানে কৃষি বিজ্ঞানীরা বলেই দেবে যে এই জমিতে এই উপাদানগুলো প্রয়োজন, এইটা ঠিক পরিমাণ আছে, সেই মতো করে চাষিরা সেখানকার সারটা দেয়। চারা গাছের ধরো এখানে একটা পরীক্ষার কথা আমাদের এখানে বলা আছে। একটা গ্লাসে 3টে গ্লাস নেওয়া হয়েছে, একটাতে ইউরিয়া মেশানো হয়েছে, একটাতে গোবর সার মেশানো হয়েছে, আর একটাতে কিছু মাটি মেশানো হয়েছে, এবং সমপরিমাণ জল দিয়ে এতে 3টে চারা গাছ বসিয়ে দিলে আমরা দেখব যে চারা গাছগুলি বৃদ্ধি সব ক্ষেত্রে কিন্তু একই হারে হয়নি। কোন গ্লাসে বৃদ্ধি কীরকম হয়েছে, তার জন্য কি কারণ, এগুলো তোমাদের একটা অ্যাক্টিভিটি টেস্ট দেওয়া আছে, বইয়ের মধ্যে আছে। এই সারটা দেখে এটা করা যেতে পারে। আমি এখন অ্যাক্টিভিটি টেস্টটা তো একটু সামনে দেখিয়ে না দিলে হবে না, অনলাইন পড়াশুনোয় এটা সম্ভব না। ওটা স্কুল খুললে পরে অ্যাক্টিভিটি টেস্টটা না স্কুলে একদিন করে দেখা যাবে। এই অজৈব সারগুলো আমরা যখন দিচ্ছি, এছাড়া এখন বিজ্ঞানীরা বলছে কিছু জৈব সার দাও, যেমন বিভিন্ন গর্ত খুঁড়ে মৃত উদ্ভিদ প্রাণী বর্জ্য পদার্থ পচিয়ে রাখা হয়। বড় বড় গর্ত খুঁড়ে সেখানে কী হচ্ছে, পাতা পচা সার, যেগুলোকে বলে সবুজ সার। তারপরে কম্পোস্ট সার, যেমন ধরো মাছের আঁশ, মাছের কাঁটা, মাংসের হাড়, এরকম আমাদের ব্যবহার্য জৈব পদার্থ যেগুলো আছে সেগুলোকে ওখানে যে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়, মাটি চাপা দেওয়া হয়, তাহলে সেগুলো পচে সার হয়ে যায়। যেমন নর্দমা আছে বড় বড়, সেই নর্দমা থেকে যে পাঁকগুলো তোলা হয়, ওর মধ্যেও কিন্তু গার্হস্থ্য জঞ্জাল পচে যে মাটি হয় তার মধ্যেও প্রচুর সার তৈরি হয়ে গেলে কম্পোস্ট সার বলে। এই সারগুলোকে অনেক জমিতে ব্যবহার করে, যেমন গোলাপ চাষের ক্ষেত্রে কিন্তু এই কম্পোস্ট সার খুব জরুরি। চা গাছের ক্ষেত্রে এই কম্পোস্ট সার খুব জরুরি। কিন্তু আমাদের ধান টানার ক্ষেত্রে এত কম্পোস্ট হলে আবার সেখানে জৈব সারের পরিমাণ বেড়ে যাবে, জৈব অণুর পরিমাণ বেড়ে যাবে, সেক্ষেত্রে গাছের কিন্তু বৃদ্ধি কিছু ব্যাহত হবে। এই অজৈব সারের ক্ষেত্রে যে ব্যবহার, অর্থাৎ ব্যাকটেরিয়া সৃষ্টি করে মাটির উর্বরতা উৎপাদন শক্তি কমিয়ে দিতে পারে। তাহলে অজৈব সারের যদি বেশি অনিয়ন্ত্রিত ব্যবহার হয়, তাহলে ব্যাকটেরিয়ার কাজে বাধা সৃষ্টি হয়। সেই জন্য অ্যামোনিয়াম সালফেট যদি বেশি ব্যবহার হয়, তাহলে মাটি অম্ল হয়ে যাবে। সোডিয়াম নাইট্রেট করলে মাটি ক্ষার বেড়ে যাবে। অর্থাৎ অম্ল এবং ক্ষারের যদি ভারসাম্যটা বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু সেই জমিতে ফসলের পরিমাণ ভালো হবে না। প্লাস এই অজৈব সারগুলো বৃষ্টির সময় বৃষ্টির জলে ধুয়ে পার্শ্ববর্তী নদীতে বা পুকুরে যদি পড়ে, সেই পুকুরে যে সমস্ত জলজ প্রাণী আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হয়। সেই জন্য এইগুলোকে এখন বিজ্ঞানীরা বলছে অজৈব সারের পরিমাণটা কমাতে হবে, জৈব সারের পরিমাণটা বাড়াতে হবে। জৈব সারের সুবিধা কী না, জৈব সারের মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। জৈব সার ব্যবহার করলে মাটিতে রন্ধ্র হয়, মানে ছিদ্র, ফলে বাতাসের চলাচলটা খুব ভালো হয় মাটির মধ্যে, আর জীবাণুর সংখ্যা বাড়ে জৈব সারে। এতে সুবিধা হয় কি, নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধনকারী যে ব্যাকটেরিয়াগুলো, তাদের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে উন্নত মাটি গঠন করে, মাটিটা দীর্ঘস্থায়ী হয় এবং দীর্ঘদিন সেখানে নাইট্রোজেন থেকে থাকে। তাহলে জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্যটা প্রশ্নে দিয়েছি, দেখো কেন জৈব সার অজৈব সারের থেকে ভালো, সেগুলো তোমরা লিখে ফেলবে। ওটা লিখতে গিয়ে কোথাও অসুবিধে হলে পরে আমরা কিন্তু আবার বলে দেবো। আচ্ছা, এটা হলো সার প্রয়োগ। সার প্রয়োগের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাষের জমিতে শস্য আবর্তন। যেমন ধরো দুটো ফসলের চাষ করলাম, তাহলে শস্য
আবর্তন। বলছে আমরা দুটো ফসলের চাষ করলাম, করে জমিটাকে কিছুদিন ফেলে রাখলাম, তাহলে প্রাকৃতিকভাবে বিভিন্ন মৃত প্রাণী, উদ্ভিদ, পাতা পচা, কাণ্ড পচা ইত্যাদি দিয়ে মাটি তার হারিয়ে যে উপাদানগুলোকে ফিরে পেতে পারে। এটাকে বলা হচ্ছে অনাবাদি জমিকে ফেলে রাখা। এবং একটা একটা সিজন ফেলে রেখে আবার যদি নতুন করে চাষ করি, সেখানে মাটি উর্বরতা শক্তি ফিরে পেতে পারে। কিন্তু একটা জমির ওপরে এত প্রেশার, এখন দেখো নগরায়নের জন্যে কৃষি জমির পরিমাণ কমছে, ফলে একটা কৃষি জমির ওপরে কন্টিনিউয়াসলি চাষ করতে হচ্ছে এত মানুষের খাবার যোগান দেওয়ার জন্য, ফলে চাষের পরিমাণ বাড়ছে, কিন্তু জমির ওপরে এত চাপ বাড়ছে যে জমির উর্বরতা কমছে। তাহলে এটা হচ্ছে অনাবাদি ফেলে রেখে আবার চাষ করলে পরে মাটির উর্বরতা শক্তিটাকে আবার ফিরে পাওয়া যায় এবং লাভ হয়, সুবিধা হয়। এটা একটা ব্যবস্থা। আর একটা ব্যবস্থা হচ্ছে শস্যের আবর্তন। যেমন ধরো কিছু কিছু আমাদের গাছ আছে যেগুলোকে আমরা বলি সিম্বগোত্রীয় গাছ, যেমন বিভিন্ন প্রকার ডাল, সয়াবিন, এগুলো সব আছে, মটর, ছোলা, এগুলো সব, বিন। এই সমস্ত উদ্ভিদগুলির মূলে মিথজীবী ছত্রাক এক রকমের বাসা বাঁধে। মিথজীবী ছত্রাক ভুল বললাম, এটা মাইক্রোরাইজার ক্ষেত্রে ছত্রাক হবে, মিথজীবীর ক্ষেত্রে ব্যাকটেরিয়া হয়। এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, বাতাস থেকে নাইট্রোজেনকে সরাসরি সংবন্ধন করতে পারে। পরিবেশ থেকে নাইট্রোজেনকে সংবন্ধন করে ওরা কি করে, পরিবেশ থেকে নাইট্রোজেনকে সংবন্ধন করে ওরা নাইট্রোজেন যৌগগুলিকে মাটির মধ্যে রেখে দেয়। ফলে একটা শস্য চাষ করার পর যদি আমরা এই সিম্বগোত্রীয় উদ্ভিদকে একটা চাষ করে নিতে পারি, তাহলে প্রাকৃতিকভাবে প্রচুর নাইট্রোজেন মাটিতে জমা হয়ে যাবে। তাহলে তারপরে যখন আমরা একটা আবার অন্য শস্য উদ্ভিদ চাষ করব, তখন মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু প্রাকৃতিকভাবে বেড়ে থাকবে, সার কম দিতে হবে। এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে শস্যের চক্রাবর্তন। অর্থাৎ নর্মাল একটা ধান চাষ করলাম, করে আমি কি করলাম, ধান চাষের পর আমি একটা ডালের চাষ করলাম, কি সয়াবিনের চাষ করলাম। তাহলে ডালের চাষ বা সয়াবিনের চাষ যেই করলাম আমরা, সঙ্গে কী করলো, ডাল চাষ, সয়াবিনের চাষ করলাম, তারপরে আবার আমরা পাট চাষ করলাম। তাহলে পাট বা ধান বা গম এগুলো কিন্তু সিম্বগোত্রীয় না, কিন্তু ডাল জাতীয় উদ্ভিদগুলো, ছোলা, মটর ইত্যাদি, এরা হচ্ছে সিম্বগোত্রীয়। তাহলে অল্টারনেটলি যদি একটার সঙ্গে একটা চাষ করতে পারি, তাহলে আমরা দেখব মাটির পুষ্টি উপাদানগুলো মিথজীব অণুজীব ফলে তৈরি। এছাড়া আরেকটা ব্যবস্থা হয়েছে এখন, যে মিথজীবীয় পদার্থগুলোকে, মানে কোনো ব্যাকটেরিয়াগুলোকে আমরা কৃত্রিমভাবে জোগাড় করে এনে মাটিতে দিচ্ছি, একে অনুখাদ্য বলে। এগুলোকে যদি আমরা দিই জমিতে, তাহলে জমিটা কিন্তু আস্তে আস্তে ওই মিথজীবীয় ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনের ফলে সৃষ্টি হয়ে যায়। এটুকুনি আজকে পড়া থাকলো আমাদের। এইটুকুনি পড়ার পর পরের দিন আমরা জলসেচ, আগাছা দমন এগুলো সম্বন্ধে পড়ব। জলসেচ, আগাছা দমন এগুলো সম্বন্ধে আমরা পড়ব, এবং পরবর্তীকালে বিভিন্ন ভূমিকর্ষক যন্ত্রের বিবরণ, বীজ বপন কী করে করা হয়, জৈব সার অজৈব সারের থেকে ভালো, তাকে কোনো প্রিন্টিং মিস্টেক আছে, সাল হয়ে গেছে, সারের থেকে ভালো হবে ওটা, শস্য আবর্তন কাকে বলে, এগুলোকে নিয়ে একটু লিখবে তোমরা, আমাকে জিজ্ঞেস করে পরের দিন বাকি অংশটুকু আমি পড়িয়ে দেবো।